স্বার্থপর এই দুনিয়াতে কেউই কারো না। আমরা যাদেরকে আমাদের লাইফের থেকে বেশি এফোর্ট দিয়ে থাকি তারাই আমাদেরকে দিন শেষে কষ্ট দিয়ে যায়। নাম আমার বান্না, গাজীপুরে আমার বাসা। খুব ছোট থেকে তাকে ভালোবাসতাম। সে ছিল তামান্না, আমার কাজিন, চাচাতো বোন। ছোট থেকে একসাথে বড় হওয়া। সব পরিবারের মধ্যে বাবা চাচাদের মধ্যে আপ এন্ড ডাউনস থাকেই, সেটা আমাদের মধ্যেও ছিল। তামান্নাদের টাকা পয়সা একটু বেশি ছিল, যার জন্য তারা গাজীপুর থেকে ঢাকায় শিফট হয়। আর আমাদের শৈশবটা একসাথেই কাটে। ক্লাস 7 পর সে ঢাকায় চলে যায়। তখন থেকে তার সাথে আমার তেমন একটা দেখা হতো না, তবে মনের একটা টান ছিল তার প্রতি। 2016 আমি তখন ক্লাস 10 পড়ি। সে আমার 2 বছরের ছোট ছিল, কিন্তু আমরা একজন আরেকজনকে তুই করেই বলতাম। ছোট থেকে একসাথে বড় হওয়া, দুইজনের চিন্তা ভাবনা একই ছিল। 2018-তে যখন ইন্টার পরীক্ষা দিই তখন সে ক্লাস 10 পড়ে। সামারের ছুটিতে যখন বাড়িতে আসে তখন আমি তাকে ডিরেক্ট প্রপোজ করে বসি। আমি আসলে পারছিলাম না যে তার সাথে ডিস্টেন্সটা বজায় রাখতে। ফ্যামিলি, বাবা, চাচা সবার ঊর্ধ্বে গিয়ে আমি তাকে প্রপোজ করে দিলাম। আমি তখনও জানতাম না যে আমার সামনে কি আছে, তবে এটা আমি জানতাম আমার প্রতি যদি বিন্দু পরিমাণ ফিলিংস কাজ করে তাহলে সে কখনোই আমাকে ডিনাই করতে পারবে না। 5 টাকা দামের একটা ফুল দিয়ে প্রপোজ করি। কথাটা শুনে সে ফুলটা ছুঁড়ে ফেলে দেয় আর সে চলে যায় আমার সামনে থেকে। তখন নিজের প্রতি অনেক রাগ হয়, কেন করলাম তার সাথে এটা। সে আমাকে কি না কি ভাববে এখন থেকে। প্রপোজ করার পর তার সামনে যেত আমার লজ্জা লাগতো। 1 সপ্তাহ পর সে এসে আমার হাত ধরে বাসার পিছনে নিয়ে যায় আর বলে, তোর বাবা আমার বাবাকে রাজি করাতে পারবি তো? যদি রাজি করাতে পারিস তাহলে আমি তোর প্রপোজালে অ্যাকসেপ্ট করব। আমি তাকে আশ্বাস দিলাম, তুই আমার উপর ভরসা রাখতে পারিস। শত বাধার পরেও আমি তোর হাত ছাড়বো না, তবে তুই কথা দে তুই হাজারো বাধার পরে আমাকে ছেড়ে যাবি না। আমি তোকে সেই ছোট্টবেলা থেকে ভালোবেসে আসছি, আমি তোকে হারাতে পারবো না। তারপর থেকে আমাদের ছোট ছোট করে স্বপ্ন, ভালোবাসা তৈরি হয়। সেই ভালোবাসাগুলো দেখে স্বপ্ন দেখতে থাকি। আমাদের চলাফেরা দেখে কেউই সন্দেহ করতো না। ছোটবেলা থেকে একসাথে চলে আসছি, কেউই তেমন একটা কিছু বলতো না। হুট করে ব্যাপারটা চাচি জেনে যায়। চাচি বিষয়টা জানার পর আমি চাচিকে সবকিছু খুলে বলি। প্রথমে চাচি মানতে চায়নি, পরে আমার দিকে তাকিয়ে চাচি বলল, ঠিক আছে, তোর চাচা যদি মানে তাহলে তোদের সম্পর্কটা টিকে থাকবে। কিছুদিন পর বিষয়টা ছড়াছড়ি হয়ে যায়। আমার ফ্যামিলি ওদের ফ্যামিলির মধ্যে দূরত্ব তৈরি হয়। 2022-এর 16 ডিসেম্বর আমার জন্য কালো দিন নেমে আসে। তামান্না আমাকে ফোন দিয়ে বলে তার বাবা নাকি ঢাকা একটা ছেলে ঠিক করেছে, তাকে আজকের মধ্যেই বিয়ে দিয়ে দিবে। আমি ওকে ডিরেক্ট একটা কথা বলছি, তুমি জাস্ট চোখ বন্ধ করে আমার কাছে চলে এসো, বাকি সবকিছু আমি দেখে নিব। ফোনের ওপাশ থেকে সে আমাকে একটা কথা বলে, পরিবারের বাইরে গিয়ে আমি কিছুই করতে পারবো না। কথাটা শুনে আমি একটু নড়ে গেছি। তোমার সাপোর্ট না পেলে আমি লড়বো কিভাবে? লড়ার জন্য তো তোমার সাহস চাই। তুমি যদি আমাকে সাপোর্ট না দাও আমি তাহলে কার জন্য লড়বো? কিসের ভিত্তিতে লড়বো? তার নাকি কিছুই করার নেই। তার কথা শুনে আমি ঢাকায় ছুটে যাই। তার বাসার নিচে দাঁড়িয়ে আমি না হয় 100 উপরে তাকে কল করি, সে আমার ফোনটা পিক আপ করেই নাই। লাস্ট একটা টেক্সট আসছে, তুমি বাসার নিচ থেকে চলে যাও, আমি আমার ফ্যামিলির বাইরে গিয়ে কিছুই করতে পারবো না। ওই দিন টিপটিপ বৃষ্টি হচ্ছিল। সারাটা রাত আমি তাদের বাসার নিচে দাঁড়িয়েছিলাম। সে উপর বারান্দা থেকে দেখেও আমাকে একটা ফোন, একটা টেক্সটও করেনি। যখন সকাল হলো তখন তাদের বাসা ডেকোর করার জন্য লোকজন আসা শুরু করে। এরপরও আমি কতবার তাকে ফোন করেছি, তার একটাই কথা, ফ্যামিলির বাইরে গিয়ে কিছুই করতে পারবে না। আমি তাকে দোষ দিচ্ছি না, দোষটা আসলে আমার। যত্ন করে ভালোবেসেছিলাম, তাকে ভালোভাবে রাখতে চেয়েছিলাম। আমি নিজের স্বপ্ন দেখেছিলাম একসাথে থাকার। সবাই তাদের স্বার্থটা কেন খোঁজে? ভালোই তো বাসতে চাইছিলাম, কষ্ট তো দিতে চাইনি। আজকে 2 বছর পার হয়ে গিয়েছে, তাকে ভোলা তো দূরের কথা, একটা মুহূর্তের জন্য তাকে আমি ভুলতে পারি না। প্রতিটা স্মৃতি আমার ব্রেনের মধ্যে